বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু পয়ঃশূন্যের অনুপাত। আমরা এই পয়ঃশূন্যের অনুপাত কথাটির ব্যাখ্যার পূর্বে আমরা একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করি যে একটা মোটা বা প্রশস্ত কোনো বস্তুকে যদি টেনে লম্বা করি তাহলে এর প্রশস্ততা অর্থাৎ ব্যাসার্ধ কমে যাবে এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে কি কি ঘটবে? এই যে প্রশস্ততা কমে যাবে বা অর্থাৎ পার্শ্ব দিকে তার একটা বিকৃতি ঘটবে, আবার দৈর্ঘ্য যে বৃদ্ধি পেল তার অর্থ তার দৈর্ঘ্য বিকৃতি হবে। আমরা একটু বোর্ড শেয়ারের মধ্য দিয়ে বিষয়টি আরো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করছি। এরকম একটি সরু তারকে যদি তার আদি দৈর্ঘ্য এল থেকে একটু টেনে লম্বা করা হয়, এটাকে টানা হয়, তাহলে এই তারটি কিন্তু এরকম আর মোটা থাকবে না। এটি টেনে হয়তো কিছু দূর লম্বা করা হলো, তার অর্থ এই তারটি তখন পরবর্তী অবস্থানের জন্য একটু সরু হয়ে যাবে। যেটুকু দৈর্ঘ্য বাড়লো সেটি হলো ছোট এল, আর আদি দৈর্ঘ্য বড় এল। আগের যে ব্যাসার্ধ বা ব্যাস এটি হলো বড় হাতের ডি, আর পরবর্তী যে পরিবর্তিত ব্যাসার্ধ এটি ছোট হাতের ডি। আমরা যদি এভাবে বিষয়টাকে উপস্থাপন করি তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে ছোট এল বাই বড় এল, আর পার্শ্ব বিকৃতি হবে ব্যাসার্ধের যে পরিবর্তন ছোট ডি, আর এটা ব্যাসের পরিবর্তন ভাগ হলো বড় ডি, এই দুইয়ের অনুপাত। এখন পয়ঃশূন্যের অনুপাতটা হলো এরকম যে এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ ছোট এল এবং বড় এল ভাগ স্মল ডি এবং ক্যাপিটাল ডি, এই দুইয়ের অনুপাতটা হলো পয়ঃশূন্যের অনুপাত। পয়ঃশূন্যের অনুপাতকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আমরা এটিকে যখন বজ্রগুণ করে নেব তখন সমীকরণটি দাঁড়াবে এরকম: ডিএল বাই ডিএল, অর্থাৎ বড় হাত এবং অর্থাৎ ক্যাপিটাল লিটার এবং স্মল লিটারে এটি মিশ্রিত হয়ে যাবে। এটি যেহেতু একই জাতীয় রাশির অনুপাত সে কারণে বিকৃতির কোনো একক হয় না, তবে বিকৃতির একটি সুনির্দিষ্ট মান আছে। এটি সর্বোচ্চ মান প্লাস হাফ এবং সর্বনিম্ন মান -1। তা আমরা যদি এটিকে গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে হবে -1 গ্রেটার ইকুয়াল টু বিকৃতি লেস ইকুয়াল টু প্লাস হাফ। সাধারণত ধাতব পদার্থের পয়ঃশূন্যের অনুপাত এটা 0 থেকে হাফের মধ্যে হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0 গ্রেটার ইকুয়াল টু সিগমা, অর্থাৎ পয়ঃশূন্যের অনুপাত, লেস ইকুয়াল টু হাফ, অর্থাৎ হাফের চাইতে এটি সমান অথবা ছোট, অন্যদিকে 0-র চাইতে বড় অথবা সমান। এটি ধাতব পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আর নর্মাল যে কোনো পদার্থের জন্য পয়ঃশূন্যের অনুপাত -1 এবং প্লাস হাফ এর মধ্যে হয়ে থাকে। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছি।
এর পরবর্তীতে এখানে ব্যবহারিকের একটি বিষয় দেওয়া ছিল, আমরা ব্যবহারিক অংশ এখানে আলোচনা করব না। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। আমরা এর পরবর্তী যে বিষয় প্রবাহী অর্থাৎ ফ্লুইড, ফ্লো অফ ফ্লুইড, প্রবাহীর যে প্রবাহ, এটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দেখতে হবে যে প্রবাহীটা কি। যে সকল পদার্থ সাধারণভাবে প্রবাহিত হয় সেগুলোই প্রবাহী। আমরা পদার্থকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো কঠিন এবং অন্যটি হলো প্রবাহী। এই প্রবাহী পদার্থের মধ্যে থাকবে তরল এবং গ্যাসীয় পদার্থ। আমরা সাধারণত বিভিন্ন ঘটনা প্রকাশ করার সময় বলে থাকি যে বায়ু প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু আমরা বলি না কাঠ প্রবাহিত হচ্ছে, বাষ্প প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে প্রবাহিত হচ্ছে এই কথাটি ব্যবহার করা যায় না। তো সাধারণত তরল এবং গ্যাসীয় পদার্থের বেলায় এটি ব্যবহার করা হয়। আশা করছি তোমরা বিষয়টি সাধারণ ধারণায় বুঝতে পেরেছো। তো আমরা এরপর দেখব যে প্রবাহীকে আবার দুভাগে ভাগ করা হয়। এর একটি হলো সংকোচনীয় আর অন্যটি হলো অসংকোচনীয়। যে সকল পদার্থকে প্রবাহীকে চাপ প্রয়োগ করলে সাধারণত সংকোচন হয় না, তার আয়তনের পরিবর্তন হয় না, সেগুলোকে অসংকোচনীয় বলা হয়। আর যে সকল, যেমন তরল পদার্থ বিশেষ করে পানি, আর যে সকল পদার্থকে মানে প্রবাহীকে চাপ প্রয়োগ করা হয় তাহলে সেটি আয়তনের পরিবর্তন হলে সেটি সংকোচনীয় প্রবাহ মানে প্রবাহী, যেমন বায়বীয় পদার্থ বা বায়ু, জলীয় বাষ্প ইত্যাদি। এই প্রবাহী যে আবার প্রবাহিত হয় সেটি আবার দুই রকম, একটি হলো সমরেখ প্রবাহ আর একটি হলো বিক্ষিপ্ত প্রবাহ। আমরা একটু দেখি যে এই সমরেখ প্রবাহ এবং এর সাথে সংশ্লিষ্ট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। কোন একটা প্রবাহীর স্রোতধারা যদি এভাবে পরস্পর সমান্তরালে গতিশীল হয় এবং একটি সমান্তরাল অংশ অন্যটিকে যদি কখনো ছেদ না করে, তাহলে সেই ধরনের প্রবাহীকে বলা হয় শান্ত প্রবাহ বা সমরেখ প্রবাহ। আবার এই প্রবাহীর ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট বেগ তারা অতিক্রম করে তাহলেই কিন্তু এটি সেই সীমা থেকে অশান্ত প্রবাহে রূপান্তর নেয় বা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তর নেয়। সেই সীমাটি হলো প্রবাহীর ক্ষেত্রে সংকট অবস্থা নির্দেশ করে। অর্থাৎ সংকট বেগে যখন এটি পড়ে তখন প্রবাহী শান্ত প্রবাহ থেকে সেটি বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ শান্ত প্রবাহের ক্ষেত্রে যে মূল বৈশিষ্ট্যগুলো থাকে সেটি তখন এর মধ্যে হারিয়ে যায়। এরপরে আমরা দেখব বিক্ষিপ্ত প্রবাহ। কোনো একটা সরু নল অথবা সরু কোনো তরল বা গ্যাসীয় পদার্থ যাওয়ার পথে প্রবাহীগুলো সাধারণত এরকম নানাভাবে বিক্ষিপ্ত হয়ে চলাচল করে। এই ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। এক্ষেত্রে প্রবাহীগুলো পরস্পর সমান্তরালে প্রবাহিত হয় না এবং এখানে প্রবাহগুলো নানা রকম আবর্ত বা ঘূর্ণয়ন সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তীতে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করার আশা রাখি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।